সারা পৃথিবী জুড়ে বিভিন্ন স্পিসিসের প্রাণীরা সার্ভাইভালের জন্য লড়াই করছে। ট্রপিক্যাল ফরেস্টে, সমুদ্রের নিচে এবং খোলা সমভূমিতে সকলেই হিংস্র জীবনযুদ্ধের যোদ্ধা। প্রাণীরা সমস্ত শক্তি দিয়ে লড়াই করে খাবার, বাসস্থান এবং প্রজননের জন্য। এশিয়ার জঙ্গল থেকে শুরু করে আফ্রিকার মরুভূমি, সার্ভাইভালের লড়াইয়ে নেই কোনো নির্দিষ্ট নিয়ম। দেখছেন অ্যানিমাল ফাইট ক্লাব। তরুণ সিংহরা ধীরে ধীরে শিকার করতে শেখে, কিন্তু নিজের দলের সঙ্গে সমতা বজায় না রাখলে ওরা নিজেরাও শিকারে পরিণত হতে পারে। এম্পুমালাঙ্গা, সাউথ আফ্রিকা। সিংহের একটা দল একটা কঠিন শিকারে ব্যস্ত, একটা কেপ বাফেলো। অভিজ্ঞ দলনেত্রী শিকারকে পিছন থেকে ধরে রেখেছে। 2 বছর বয়সী ছোট্ট সিংহটা সামনে থেকে আক্রমণ করছে। কিন্তু এই পদ্ধতিটা ভুল প্রমাণিত হয়। সিংহরা জন্মগত শিকারী নয়। সিংহীরা বাচ্চাদেরকে মাত্র 15 মাস বয়স থেকে শিকার করতে শেখায়। আর সে কারণেই তারা মাত্র 2.5 বছর বয়সে হয়ে ওঠে অভিজ্ঞ শিকারী। কিন্তু তার মধ্যে 3/4 সেই বয়স অবধি সার্ভাইভ করে না। এই কেপ বাফেলোটার একটা শিং এই অনভিজ্ঞ শিকারীটার পায়ে ঢুকে গেছে এবং ক্ষতটা প্রায় 1 ফুট গভীর। আর কেপ বাফেলোটা যদি একবার জোরে মাথা ঘোরায় তাহলে তার ফল মারাত্মক হতে পারে। কেপ বাফেলোটার শিংটা সিংহটার শক্ত চামড়া ভেদ করে ওর পেশির মধ্যে ঢুকে গেছে এবং এই আঘাতটা থেকে একটা মারাত্মক ইনফেকশন হতে পারে। এমনকি ওর প্রায় 109 কিলোগ্রামের বডি ওয়েটটা এখন পুরোপুরি ওই শিংটার উপর এসে পড়েছে। এক্ষেত্রে যদি কোনো আর্টারি ছিঁড়ে যায় তাহলে রক্তপাতের দরুন ও মারা যাবে। কিন্তু একটা কেপ বাফেলো শিকার করতে সিংহের দলের প্রায় কয়েক ঘন্টা সময় লাগতে পারে এবং সবার প্রথমে ওদেরকে প্রায় 900 কিলোগ্রামেরও বেশি ওজনের এই শক্তিশালী প্রাণীটাকে টেনে মাটিতে নামাতে হবে। শিং এবং আর্টারির মাঝে দূরত্ব ক্রমশ কমছে। কিন্তু তরুণ শিকারীটা হাল ছাড়ে না। নিজের 2.5 ইঞ্চি লম্বা দাঁতগুলো দিয়ে ও ওই বাফেলোটার গলা কামড়ে ধরে রেখেছে। কেপ বাফেলোটা প্রাণপণে পালানোর চেষ্টা করছে, আর সেই ধস্তাধস্তির মধ্যেই ওই তরুণ শিকারীটা হঠাৎই শিং থেকে মুক্তি পেয়ে যায়। গুরুতর আহত হলেও ও বেঁচে থাকবে, আর ওর কাজও হয়ে গেছে। বাফেলোটা ক্লান্ত হয়ে পড়েছে। আর এবার দলনেত্রী নিজেই ওকে শেষ করে দেবে। এই হলো অ্যানিমাল কিংডম। কিন্তু শাসন সব সময় রাজার হাতে থাকে না। কখনো কখনো রানীরাও নিজেদের হাতে শাসনভার তুলে নেয়। জেলাডা বেবুনদের বাসস্থান হল নর্দার্ন ইথিওপিয়ার পাহাড়ি তৃণভূমি।
এরা হলো পৃথিবীর সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে শরীরের অনুপাতে সবথেকে বড় দাঁতের অধিকারী প্রাণী। এই অ্যালফা মেলটা ওর পরিবারের কর্তা, আর এটা ওরই এলাকা। বাবা হওয়ার অনুভূতি সব সময় দারুণ। অধিকাংশ কাজের দায়িত্বে থাকা ওর 4 স্ত্রী বাচ্চাদের দেখাশোনা করে, কিন্তু ওকে গদিচ্যুত করার জন্য তরুণ প্রতিদ্বন্দ্বীদের সংখ্যাও কম নয়। তাই ও সবসময় আত্মরক্ষায় ব্যস্ত থাকে। আজ এই সিঙ্গল জেলেডা ছেলেটি তার গার্লফ্রেন্ডের খোঁজে বেরিয়েছে। ওর বুকের লাল দাগটা আজ যেন আরো বেশি লাল, যেটা ওর শরীরের আর মনের উত্তেজনাকে আরো ভালোভাবে প্রকাশ করছে আর বলছে, আমি তোমায় ভালোবাসি। তরুণ জেলাডাটি অ্যালফা মেলকে হামলা করে এবং ওর সঙ্গে ওর অনুগামীরাও রয়েছে। অ্যালফা মেলটি তার দাঁত দেখিয়ে শক্তি প্রকাশ করছে। ওর বার্তা স্পষ্ট, আমার পরিবারের কাছে আসলে ফলাফল ভালো হবে না। কিন্তু দুঃসাহসী তরুণ আরো এগিয়ে আসে। এবং অ্যালফা মেলটি দেখাতে চায় যে বাবা বাবাই থাকে। ও নিজের 2 ইঞ্চি লম্বা দাঁতের সাহায্যে প্রতিপক্ষের মুখের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সরাসরি আক্রমণে ওর প্রতিপক্ষের চোখ খুবলে দিতে পারে এবং ওর মুখ থেকে মাংস ছিঁড়ে আনতে পারে, এবং তার ফলে তরুণ প্রতিদ্বন্দ্বী এত গুরুতরভাবে আহত হবে যে ও আর বাঁচবে না। এটা একটা দ্রুত এবং দুঃসাহসিক লড়াই। এভলিউশনের ফলে তৈরি হওয়া লম্বা নখের সাহায্যে প্রত্যেকটি জেলাডা অত্যন্ত দ্রুত আক্রমণ করতে পারে। গলার চারপাশে থাকা ঘন পুরু লোম ওদের আত্মরক্ষায় সাহায্য করে, তাই দুজনেই বিপক্ষের মুখে আক্রমণ করার চেষ্টা করে। মুখের উপর কেনাইনের সরাসরি আঘাত মাংসের উপর পিচফোর্কের মতো কাজ করবে। তরুণ প্রতিদ্বন্দ্বী অত্যন্ত শক্তিশালী এবং অ্যালফা মেল সেটা জানতে পেরেছে। তরুণদের দলটা অ্যালফা মেলকে তাড়া করে এবং তাকে এলাকা ছাড়তে বাধ্য করে। এখন সময় নতুন রাজার। বিজয়ী তরুণটি ভাবে সে এখন দলনেতা এবং পুরনো অ্যালফা মেলের পরিবারের উপর নিজের অধিকার দেখায়। কিন্তু আলফা মেলের স্ত্রীরা এই অনভিজ্ঞ তরুণের আদেশ পালন করে না। এবং এই আগন্তুকের সঙ্গিনী হওয়ার কোনো আগ্রহই ওরা দেখায় না। তাই তরুণ এবং তার সঙ্গীরা মনের দুঃখে বনে ফিরে যায়। হতে পারে ও একজন অ্যাকশন হিরো, কিন্তু আজ ও লাভার বয় হতে পারল না। অ্যালফা মেল তার পরিবার ফিরে পেল, কিন্তু পরের বার এরকম ভাবে হারলে ওর স্ত্রীরাই ওকে বনবাসে পাঠাবে। প্রত্যেক বছর টাইগার শার্করা নর্থ প্যাসিফিকে পাড়ি দেয়। ওদের আসার কারণ একটাই, অ্যালবাট্রসদের বাচ্চা।
প্রাপ্তবয়স্ক অ্যালবাট্রসদের সর্বোচ্চ গতিবেগ হয় ঘন্টায় 110 কিলোমিটার। কিন্তু ছোটবেলায় ওদের সেই ক্ষমতা থাকে না। হাওয়াইয়ান বিচে 6 মাসের বাচ্চারা বাসায় যাওয়ার জন্য ওড়ার চেষ্টা করে। দ্রুত ওড়বার চেষ্টায় ওরা হাওয়ায় ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এটা সবসময় সফল হয় না, কারণ ওদের রানওয়ের শেষেই অপেক্ষা করে থাকে সমুদ্রের অন্যতম সাংঘাতিক শিকারী, একটা 4 মিটার লম্বা কিলিং মেশিন। ও নিজের ধারালো দাঁতের সাহায্যে খুব সহজেই ওর পছন্দের শিকার কচ্ছপের শক্ত খোলস কাটতে পারে। তাই ছোট ছোট পাখির বাচ্চাদের শিকার করা ওর পক্ষে খুবই সহজ। টাইগার শার্কদের একটা ব্লাইন্ড স্পট আছে ওদের নাকের ঠিক সামনে, তবে সেটারও একটা অসাধারণ সমাধান ওদের কাছে আছে। টাইগার শার্কদের মাথায় অ্যাম্পুলাই অফ লরেনজিনি নামের কিছু ইলেকট্রোরিসেপ্টরস রয়েছে। ওদের স্কিন পোরগুলোর মধ্যে একটা জেলির মতো উপাদান থাকে যেটা রিসেপ্টর সেলগুলোর সঙ্গে যুক্ত থাকে। কাছাকাছি কোনো প্রাণী থাকলে তার চলাচলের সময় তৈরি হওয়া দুর্বল ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে ও শনাক্ত করতে পারে। ফলে এই শিকারীটা জলে পড়ে যাওয়া অ্যালবাট্রসদের সহজেই চিহ্নিত করতে পারে। অ্যালবাট্রসরা বছরে একটাই ডিম পাড়ে, তাই প্রত্যেকটা বাচ্চাই অত্যন্ত মূল্যবান। কিন্তু 7 ফুট লম্বা ডানার সাহায্যে উড়তে শেখাটা খুব একটা সহজ কাজ নয়। একটা টাইগার শার্ক তার শিকারের জলকেলি বুঝতে পারে এবং তার কাছে এগিয়ে আসে। বাচ্চা পাখিটা ওকে দেখতে পাচ্ছে না, তবে প্রতিপক্ষকে কখনোই অবহেলা করা উচিত নয়। এই অ্যালবাট্রসটা টাইগার শার্কের এলাকায় এখন অসহায়। ওড়ার জন্য ওর দরকার একটা জোরালো হাওয়া, তবে এই মুহূর্তে ওর মৃত্যু নিশ্চিত। কিন্তু শার্কের শরীর থেকে তৈরি হওয়া ঢেউই ওর শিকারকে বাঁচতে সাহায্য করে। বাচ্চাটা এখনো ওড়ার চেষ্টা করছে, কিন্তু সেটা ঠিক করে পারছে না। বাচ্চা পাখিটা বুঝিয়ে দিল ও সহজ শিকার নয় এবং ও আত্মরক্ষার জন্য লড়াই করবে। ও নিজের একমাত্র অস্ত্র প্রয়োগ করল। শার্কের চোখ হলো ওর সব থেকে দুর্বল জায়গা, কিন্তু শার্করাও নিজেকে রক্ষা করতে জানে। শার্কটা কামড়ানোর জন্য যখনই নিজের মুখ খোলে, একটা স্পেশালাইজড মাসল ওর চোখে থার্ড আইলিড তৈরি করে। নিকটিটেটিং মেমব্রেন নামে পরিচিত ওই পর্দাটা ওর চোখে একটা সুরক্ষিত বর্ম তৈরি করে দেয়, কিন্তু সেটার জন্যই শার্কটা আক্রমণ করার সময় সাময়িকভাবে অন্ধ হয়ে যায়। আর এই ক্ষণিকের মুহূর্তটাই পালানোর জন্য যথেষ্ট। এই অ্যালবাট্রসটা আপাতত নিজের জীবন রক্ষা করতে পেরেছে, কিন্তু শার্কটার জন্য এখনো সমুদ্রে আরো অনেক পাখি রয়েছে।
উড়তে জানা পাখি হোক বা উড়তে না জানা পাখি, এই নিউ ট্রপিক্যাল সাউথ আমেরিকান পেনিনসুলা হলো ম্যাজেলানিক পেঙ্গুইনদের একটা অত্যন্ত পছন্দের ভ্যাকেশন ডেস্টিনেশন। এই অত্যন্ত অনুগত স্বামী তার স্ত্রীর জন্য সারাদিন ধরে খাদ্য সংগ্রহ করছে। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে প্রায় 2 লাখ পেঙ্গুইন এখানে নিজেদের বাসা বানাতে এবং বংশ বিস্তার করতে আসে। জীবন এখানে ভীষণ সুন্দর। কিন্তু এই স্বামীটা বাসায় ফিরে এসে ওর স্ত্রীর সঙ্গে আরেকটা পেঙ্গুইনকে দেখে, ফলে ও ভীষণ রেগে যায়। ওর স্ট্র্যাটেজি খুব সহজ, অপ্রিয় অতিথিকে মারতে মারতে বাসা থেকে বের করে দেওয়া। বেশিরভাগ পাখিদের ডানায় হাড় ফাঁপা হয়, ফলে ওরা সহজে উড়তে পারে, কিন্তু পেঙ্গুইনরা উড়তে জানে না। ওদের ডানার হাড় শক্ত হয়, এটাকে ওরা ক্রিকেট ব্যাটের মতো ব্যবহার করে অন্যদেরকে মারার জন্য। 1 সেকেন্ডে প্রায় 8 বার পর্যন্ত ওরা আঘাত করতে পারে। আর এই ভয়ঙ্কর বক্সিং এর সময় ওদের অঙ্গগুলোকে রক্ষা করে মোটা চর্বি। ম্যাচ ড্র। এরপর ওই প্রেমিক যোদ্ধারা ওই মহিলাকে নিজের সঙ্গী বেছে নেওয়ার অধিকার দেয়। আরো বেছে নেয় নতুন অতিথিকেই। স্বামীটা নিজের সন্তানদের মাকে হারাতে চলেছে, কিন্তু ও ওদের সঙ্গে বাসায় ফিরে আসে। লড়াই এখনো শেষ হয়নি। প্রতিদ্বন্দ্বী বাসায় লুকিয়ে থাকলে তার নাগাল পাওয়ার একমাত্র উপায় হলো ঠোঁট দিয়ে আক্রমণ। পেঙ্গুইনরা সাধারণত ঠোঁট দিয়ে খুঁড়ে বাসা তৈরি করে, কিন্তু এখন ওরা ঠোঁট দিয়ে একে অন্যের চোখে আক্রমণ করছে। স্বামীটা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। ও নিজের স্ত্রীকে হারানোর থেকেও বড় ঝুঁকি নেয়। আহত পেঙ্গুইন শিকারী পাখিদের একটা অত্যন্ত পছন্দের শিকার। ও মহিলাটার কাছে একবার শেষ আরতি জানায়, কিন্তু মহিলাটি পরাজিত যোদ্ধাকে ফিরিয়ে নেয় না। ও পরাজিত এবং অপমানিত হয়ে বাসা ছেড়ে চলে যায়। নিজের আহত শরীর নিয়ে ও এখন একাই থাকবে, কিন্তু 2.5 লক্ষ সদস্যের একটা কলোনিতে ওকে খুব বেশি দিন একা থাকতে হবে না। চিতা পৃথিবীর দ্রুততম স্থলজ প্রাণী। লম্বা পা, কম শারীরিক ওজন এবং বড় ফুসফুসের সাহায্যে ওরা গতি এবং সৌন্দর্যের সেরা উদাহরণ হয়ে উঠেছে। ওদের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 96 কিলোমিটার। ওরা ওদের শিকারকে গতিতে হারায় এবং ওদের ভয়ানক দাঁতের সাহায্যে শিকার করে। সৌন্দর্য এবং হিংস্রতার একটা পারফেক্ট কম্বিনেশন। তো যখন কোনো ক্ষুধার্ত চিতা একটা থমসন্স গেজেলকে ধাওয়া করে, তখন যে কোনো শিকারের মতোই ওকেও নিজের প্রাণ বাঁচাতে দৌড়তে হয়। আর যখন কোনো পালানোর পথ থাকে না, তখন ওরা অত্যন্ত ভয়ঙ্কর একটা পথ বেছে নেয়। নদী ওকে এই ভয়ঙ্কর শিকারিটার হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু এক্ষেত্রে ও চাটু থেকে নেমে আগুনে এসে পড়েছে। আফ্রিকান নদীগুলোতে নাইল ক্রোকোডাইলরা রাজত্ব করে, আর এটা ওদের পুরস্কার। কিন্তু নদীতে আরো একটা চাঞ্চল্য দেখা যাচ্ছে। কুমিরগুলো সম্ভবত আরো একটা শিকার করেছে, কিন্তু আসলে এই শিকার নিজেই একজন শিকারী। এইবার ওই চিতাটাই কুমিরের আক্রমণের শিকার। ও ওই হরিণটাকে তাড়া করতে করতে এই ভয়ঙ্কর নদীতে নেমে পড়েছিল। হরিণটা ইতিমধ্যেই কুমিরদের খাবারে পরিণত হয়েছে
আর এবার এই চিতাটার পালা। এই নাইল ক্রোকোডাইলটা আফ্রিকার দ্রুততম প্রাণীকে প্রায় শিকার করে ফেলেছে। চিতাটা যে হরিণটাকে ধাওয়া করছিল তাকে এই নদীতে কাছাকাছি কোথাও খাওয়া হচ্ছে, আর এদিকে চিতাটা বাঁচার চেষ্টা করছে। ও কুমিরটার মাথায় কামড়ানোর চেষ্টা করছে, ব্যর্থ হলেও ও কুমিরটার আক্রমণ প্রতিহত করতে পেরেছে। কুমিরটা ওকে ভালোভাবে ধরতে পারেনি। একবার ওই বিশাল চোয়ালগুলো বন্ধ হলে ওগুলো আবার খোলা প্রায় অসম্ভব। চিতাটা পাড়ে উঠে এসেছে। এটা একটা ভয়ঙ্কর টাগ অফ ওয়ার, আর চিতাটার কাছে ব্যর্থতা মানেই মৃত্যু। শিকার করার চেষ্টায় ক্লান্তি এবং কুমিরের আক্রমণে আক্রান্ত চিতাটা শেষমেশ চেষ্টা করা থামিয়ে দেয়। কিন্তু ওকে আরো ভালোভাবে ধরার জন্য কুমিরটা যখনই মুহূর্তের জন্য নিজের মুখ খোলে, চিতাটা সেই সুযোগটা কাজে লাগিয়ে পালায়। পাড়ে উঠে আসায় ও এখন সুরক্ষিত, কিন্তু এটার পরিণাম মারাত্মক হতে পারত। এটা একটা কংক্রিটের জঙ্গল, যেখানে থাকে নর্দমা এবং সাবওয়েতে বসবাসকারী প্রাণীরা। ব্রাউন র্যাটরা সেই সব খাবার খায় যা আমরা ফেলে দিই। এবং বিগ ক্যাটদের মতোই কিটি ক্যাটদের কাছেও আছে ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র। ফাস্ট আর আজাইল এই প্রাণীগুলো ওদের নিজেদের উচ্চতার প্রায় 5 গুণ উঁচুতে লাফাতে পারে। শিকারকে জখম করার জন্য ওদের কাছে আছে ধারালো নখ, এবং শিকারের মাংস ছিঁড়ে খাওয়ার জন্য ওদের কাছে আছে 30টা তীক্ষ্ণ দাঁত। তো কোনো বিড়াল যখন ইঁদুরের মুখোমুখি হয় তখন ও কি করে? কিন্তু আপনি যা ভাবছেন সেটা ভুল। আসলে এই ইঁদুরগুলো নিনজাদের মতো লড়াই করতে পারে। এরা ঘুষি মারে, কুস্তি করে এবং বিপক্ষকে কামড়েও দেয়। চোয়ালের পেশিগুলো অত্যন্ত শক্তিশালী হওয়ায় ইঁদুরদের কামড়ের জোর ওদের শরীরের আয়তনের তুলনায় অনেক বেশি। এমনকি এক জোড়া পেশি ওদের আই সকেটের মধ্যে দিয়ে যায়, ফলে কামড়ানোর সময় ওদের চোখের আয়তন আরো বেড়ে যায়। ওদের 4টে ইনসিসের তৈরি হয় সফট ডেন্টিন এবং হার্ড এনামেল দিয়ে। এনামেলের তুলনায় ডেন্টিন দ্রুত ক্ষয়ে যায়, ফলে দাঁতগুলো ক্রমশ ধারালো হয়। ইঁদুরদের দাঁতের বৃদ্ধি কখনো থামে না, তাই ওরা নিয়মিত না কামড়ালে দাঁতগুলো আরো বড় হয়ে বেঁকে যাবে এবং মুখ বন্ধ হয়ে যাবে। ইঁদুররা কোনো সমান শক্তির প্রতিপক্ষের সঙ্গে বহুক্ষণ ধরে লড়াই করতে পারে, কিন্তু লড়াই যখন টম আর জেরির মধ্যে, তখন এগিয়ে থাকে টম। একটা বিড়ালকে নিয়ন্ত্রণ করাই অসম্ভব, আর এই বিড়ালটার সঙ্গে রয়েছে ওর বন্ধুরাও। এবারই ইঁদুরটা কি করবে? নখ বের করে ও বিড়ালটার উপর ঝাঁপিয়ে পড়ে, ফলে বিড়ালটা পিছিয়ে আসতে বাধ্য হয়। এবং ও শুধু দলের নেতার উপরেই নয়, ও গোটা দলের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালরা ওদের শিকার ধরে লুকিয়ে, কিন্তু ইঁদুরদের মাথার পাশে চোখ থাকায় ওরা একটা অসাধারণ পেরিফেরাল ভিশন পায়। কিন্তু এবার ইঁদুরটার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বিড়ালটার জয় এখন সময়ের অপেক্ষা, কিন্তু এই খুদে নিনজাকে হারানো সহজ নয়। একা এবং ভয় পেয়ে যাওয়া বিড়ালটা পিছিয়ে আসতে বাধ্য হয়। ওর পরের খাবারটা কোনো ক্যান থেকেই সংগ্রহ করতে হবে, কিন্তু ইঁদুরটা আরো একদিন রাজার মতো বেঁচে থাকবে।
শহরতলির বিচ্ছিন্ন লড়াই ছেড়ে আমরা ফিরে এলাম প্রকৃতির অন্যতম সেরা বন্যপ্রাণীর কাছে। আফ্রিকার জলজ পরিবেশে একটা শক্তিশালী পুরুষ নিজের মহিলা হিপোদের হ্যারেমের উপর নজর রেখেছে। এই বিশাল প্রাণীটার দাঁতের দৈর্ঘ্য 20 ইঞ্চি এবং ওদের চোয়াল এতটাই শক্তিশালী যে ওদের কামড়ে নৌকাও ভেঙে যায়। ওর জীবনের একটা মূল উদ্দেশ্য হলো এইরকম একটা শয়তানের হাত থেকে নিজের পরিবারকে রক্ষা করা। এটা হলো জওয়ার। আলফা হিপোটা এখন লড়াই করার জন্য তৈরি। ওর হ্যারেমটা দখল করার জন্য একটা আগন্তুক আক্রমণ করেছে। হিপোদের চোয়াল মাথার খুলিটাকে ওপরের দিকে খোলে। ওগুলো প্রায় 150 ডিগ্রিরও বেশি অ্যাঙ্গেলে খোলে, যেটা একটা সাধারণ 7 বছরের বাচ্চাকে গিলে খাওয়ার জন্য যথেষ্ট। ওদের 6 ইঞ্চি লম্বা সামনের দিকে বাঁকানো দাঁতগুলোর সাহায্যে ওরা লড়াই করার জন্য প্রস্তুত। এই দাঁতগুলো সরাসরি বিপক্ষের শরীরে গেঁথে যায়। হিপোর কোনো প্রাকৃতিক শিকারী নেই এবং ওরা শিকারও করে না। ওরা ভেজিটেরিয়ান এবং ওদের সমস্ত অ্যাগ্রেশন আর সমস্ত পাওয়ার ওরা কাজে লাগায় একটাই জিনিসে, যুদ্ধ করতে। এই লড়াইটা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে। হিপোদের লড়াই সাধারণত এত দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু এক্ষেত্রে দুপক্ষই সমান শক্তিশালী। ম্যাচ ড্র। কয়েক ঘন্টা পরে এই টুরিস্ট ভিডিওটায় দেখা যায় ওই লড়াইটা জল থেকে জঙ্গলে উঠে এসেছে। প্রায় 3500 কিলোগ্রামের এই আক্রমণকারী আলফা হিপোকে গুরুতরভাবে জখম করেছে। হিপোদের শরীরে প্রচুর পরিমাণে রক্ত থাকে, কিন্তু ওর ক্ষতগুলো থেকে ভীষণ রক্তপাত হচ্ছে। কিন্তু আক্রমণকারী আক্রমণ থামায় না। হিপোরা ঘন্টায় প্রায় 48 কিলোমিটার বেগে দৌড়তে পারে, কিন্তু আলফা হিপোটা এতটাই আহত যে পালানোর জন্য ওর শরীরে আর শক্তি নেই। হিপোদের স্কিন পিছনের দিকে প্রায় 1 ইঞ্চি পুরু হয়, কিন্তু আক্রমণকারী রক্তপাত বাড়িয়ে বিপক্ষকে খুন করার জন্য সেখানেও কামড়ায়। ও আলফা হিপোটার পিছনে ক্রমাগত কামড়াতে থাকে। চিবানোর জন্য ওর দাঁতগুলো অত্যন্ত ধারালো এবং এই দাঁতগুলোর সাহায্যেই ওর বিপক্ষকে মারাত্মকভাবে জখম করছে। হিপোদের লড়াই যখন এই অবস্থায় পৌঁছয় তখন এটার একটাই ফলাফল হয়। সূর্য ওঠার পর আলফা হিপোকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবং আক্রমণকারী ও নতুন পরিবারের সঙ্গে সুখে সময় কাটায়। বহু প্রাণী সঙ্গিনী খোঁজার জন্য লড়াই করে, তবে কাটলফিশরা লড়াই করে সঙ্গিনী পাবার পরে। এদের আয়ু মাত্র 18 মাস এবং কাটলফিশদের জীবনে মাত্র একটাই মেটিং সিজন আসে, তাই ওদের ভালোবাসায় দেরি চলে না। রোমিও জুলিয়েটকে খুঁজে পেল।
সফিস্টিকেটেড সেলের সাহায্যে ওরা ওদের স্কিনে জিব্রাদের মতো স্ট্রাইপ আনে। এটা হলো কাটলফিশদের প্রেম নিবেদনের ধরন। মেটিং শুরু হয় মুখোমুখি অবস্থায়। একটা মেল ওর সামনের লম্বা আর্মের সাহায্যে একটা ফিমেলের শরীরে স্পার্ম ঢোকাচ্ছে। এরপর খুব শীঘ্রই এই ফিমেলটা ডিম পারবে এবং তার কিছুদিনের মধ্যেই এই দম্পতিটা মারা যাবে। কিন্তু ততদিন রোমিও জুলিয়েটকে রক্ষা করবে। কিন্তু একজন উপযুক্ত মেটিং পার্টনারকে দেখলে অনেকেই আকৃষ্ট হয়ে পড়তে পারে। রোমিও এই ভিলেনকে বুঝিয়ে দেয় যে জুলিয়েট ওরই নায়িকা। এই শত্রুটা রোমিও স্পার্মের বদলে নিজের স্পার্ম দিতে পারে। রোমিও নিজের বংশের ক্ষতি কাউকে করতে দেবে না। ও এমন একটা উপায় জানে যেটা আজ ওকে জেতাতে পারে। এই ভিলেনটা রোমিও আর জুলিয়েটের পিছন ছাড়ছেই না। কাটলফিশরা ওদের বংশবৃদ্ধির জন্য কেবলমাত্র একটাই ছোট সিজন পায়। রোমিও ওর স্কিনটাকে ডার্ক করে আর শত্রুর দিকে একটা কালি ছোড়ে। এই কালিটা তৈরি হয় ইঙ্ক গ্ল্যান্ডে আর তারপর সেটাকে ইঙ্ক স্যাকে পাঠানো হয়। বিপদ এলে একটা পেশি সংকুচিত করে ওরা এটা একটা ফানেল থেকে বের করে দেয়। ডার্ক পিগমেন্ট মেলানিন থাকায় এই কালিটা একটা স্মোক স্ক্রিনের মতো কাজ করে। কাটলফিশরা সিউডোমর্ফস বানানোর জন্য এই কালিটার সঙ্গে মিউকাসও মেশাতে পারে। এটা কাটলফিশের আয়তনের একটা ছোট মেঘ যেটা একটা আদর্শ ছদ্মবেশের কাজ করে। ভিলেন কাটলফিশটার জিব্রা স্ট্রাইপগুলো ওর মনোভাবকে আরো স্পষ্ট করে তুলছে, কিন্তু রোমিও ওর জুলিয়েটকে হাতছাড়া করবে না। ওর পরের ডিফেন্স হলো জেট প্রোপেল। ও ওর মাথার পাশে থাকা অ্যাপারচারগুলোর মাধ্যমে জল শোষণ করে আর নিজের ম্যান্টল ক্যাভিটিতে জমা করে। তারপর পেশিগুলোকে দ্রুত সংকুচিত করে ফানেলের মাধ্যমে ওই জলটাকে জোরে বের করে। এর ফলে ও অত্যন্ত দ্রুত বেগে উল্টো দিকে যেতে পারে। ফানেলটার দিক পরিবর্তন করে ও নিজের শত্রুকে গতির সাহায্যে হারিয়ে দিতে পারে। কিন্তু এই গন্ডগোলের মধ্যেই ভিলেন জুলিয়েটকে ধরে নেয়। কাটলফিশদের আর্মে সাকার থাকায় ওরা এগুলোর সাহায্যে শিকার ধরে এবং শিকারদেরকে ওদের সূচনা মুখের দিকে টেনে আনে। এই লাভ স্টোরিটা এখন একটা অ্যাকশন মুভিতে পরিণত হয়েছে। জুলিয়েট ছাড়া পেয়ে যায় আর ধৈর্য রাখতে না পেরে রোমিও আক্রমণ করে। ও ওর শত্রুর হাত থেকে ছাড়া পাওয়ার জন্য তিনবার রোল করে। আহত এবং পরাজিত হয়ে ভিলেন এখন অন্য কোথাও নিজের সঙ্গীর খোঁজ করবে এবং রোমিও আর জুলিয়েট আরো একবার নিজেদের কাছাকাছি আসে। এখন ডিমগুলো পাড়াই ওদের জীবনের পরবর্তী আর শেষ চ্যালেঞ্জ। অচেনা বিপদ হয়তো প্রাণঘাতী হতে পারে, কিন্তু রাজবংশের দ্বন্দ্ব আরো ভয়ানক রূপ নেয়। নর্দার্ন ইন্ডিয়ার জঙ্গলগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগারদের শাসন চলে। বনের এই রানীকে ওর 3 মেয়ের জন্য খাদ্য সংগ্রহ করতে হয়। একজন এক্সপার্ট হান্টার হওয়ায় ও আক্রমণ করার আগে নিঃশব্দে শিকারের দিকে এগিয়ে যায়। কিন্তু সব থেকে ভালো দিনেও 10টার মধ্যে মাত্র একটা শিকারই সফল হয়।
তাই একটা নিয়মিত খাদ্য পাওয়ার মতো জায়গা থাকা অত্যন্ত জরুরি। ছোটবেলায় ওর মেয়েরা নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলে এবং শিকারের কৌশল আয়ত্ত করে। কিন্তু বড় হওয়ার পর এই বোনেরাই সিংহাসন দখলের লড়াইয়ে মেতে ওঠে। তিন বোনের মধ্যে আকারে সব থেকে বড় বোন দলের নেত্রী হতে চায়। প্রায় 3 ইঞ্চি লম্বা দাঁত আর প্রায় 1 ইঞ্চি লম্বা নখ বিশিষ্ট এই বোনটা ওর নিজের এলাকার রানী হতে এবং ওর পরিবারের কর্তৃত্ব পেতে প্রস্তুত, যার মানে হলো প্রতিদ্বন্দ্বিতা কমানো, যেটা শুরু হয় সব থেকে ছোট ভাই বা বোনকে দিয়ে। ওর সামনেই রয়েছে ভবিষ্যতের আরেক সম্ভাব্য রানী, যে দল ছেড়ে যেতে চায় না। পেট উপর দিকে রেখে শান্তিতে ঘুমানোর ফলে ওর গলা এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আক্রমণ করা সহজ। এটা আরো হিংসুটে এবং বুদ্ধিমতী বোনের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই বাঘিনী ওর ঘুমন্ত বোনকে আক্রমণ করার জন্য প্রস্তুত। $167 কিলোগ্রাম ওজনের বড় বোন শিকারীদের মতো লুকিয়ে লুকিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। ওর সেন্সিটিভ প প্যাডগুলো ওকে নিঃশব্দে এগিয়ে যেতে সাহায্য করছে। ঘুমন্ত বাঘ ঘন জঙ্গলের মধ্যেও শিকারের আওয়াজ পায়, কিন্তু এই বাঘিনী বিপদ থেকে কয়েক সেন্টিমিটার দূরে থেকেও তার আঁচ পাচ্ছে না। কিন্তু অত্যন্ত দ্রুত ও আক্রমণ প্রতিহত করে। ওর থাবাগুলো এতটাই শক্তিশালী হয় যে এগুলো একটা গরুর মাথা ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, এবং এগুলোকে মুখ লক্ষ্য করে ছোড়া হয় যাতে বিপক্ষ না কামড়াতে পারে। এরপর শরীরটাকে 180 ডিগ্রি ঘোরানোর ফলে ও নিজের দাঁতগুলোকে ব্যবহার করতে পারে। ওর রক্ষণ এবার পরিণত হয় আক্রমণে। বড় বোন পিছিয়ে যায়, কিন্তু এক্ষেত্রে বার্তাটা স্পষ্ট। খেলার সময় শেষ হয়েছে, ছোটবেলার বন্ধুত্ব আর নেই। ও এই এলাকাটা গায়ের জোরে দখল করবে এবং তার জন্য কেউ রেহাই পাবে না। অ্যানিমাল ফাইট ক্লাবে জেতার জন্য সব রকম কৌশল জানা জরুরি নয়। কখনো কখনো বিজয়ীর মুকুট পাওয়ার জন্য মাত্র একটা আক্রমণই যথেষ্ট। ভিয়েতনামের জঙ্গলে এই 4 বছরের বার্মিজ পাইথনটা খাবারের খোঁজে বেরিয়েছে, এবং ও এইমাত্র ওর প্রিয় শিকার খুঁজে পেয়েছে, একটা নাদুস নুদুস ইঁদুর। ক্ষুধার্ত শিকারী ওর প্রায় 5 মিটার লম্বা শরীরটাকে দিয়ে ওর শিকারের শরীর পেঁচিয়ে ধরে। পাইথনরা কয়েক মাস না খেয়ে থাকতে পারে, কিন্তু যখন খায় তখন পেট ভরেই খায়। ওরা ওদের নিজেদের ওজনের সমান পরিমাণ খাদ্য মাত্র একবারে খেতে পারে,
যেটা অনেকটা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে 90 কিলোগ্রাম চিজবার্গার খাওয়ার মতো ব্যাপার। ও ওর ফাস্ট ফুড খাওয়ার পর একটা নিরাপদ জায়গায় গিয়ে রোদ পোহায় আর বহু দিন ধরে সেটা হজম করে। তবে এক্ষেত্রে সেই সুযোগ হবে কি, কারণ অন্য একটা পাইথন ইঁদুরের গন্ধ পেয়ে সেখানে এসে হাজির হয়েছে। এদের জিভের দুটো প্রং আলাদা আলাদা দিক থেকে গন্ধ শনাক্ত করতে পারে, ফলে ও স্টিরিও স্মেল পায়। আর ও এই স্বাদের ভাগ চায়। সুযোগ সন্ধানী হলে নিজে শিকার করার বদলে অন্যের শিকার চুরি করা অনেক সহজ। ক্ষুধার্ত শিকারী ওর শিকারটাকে দ্রুত লুকোনোর চেষ্টা করে। এই চোরটা যদি ইঁদুরটাকে খেতে চায় তাহলে ওকে সেটা লড়ে নিতে হবে। আর তাই ও শিকারীকেই আক্রমণ করে। ওর শিরদানায় মোট 350টা হাড় রয়েছে, যা মানুষের তুলনায় 10 গুণ। এই হাড়গুলোর সাহায্যে ওই শিকারীকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরে। এবং ধীরে ধীরে শ্বাসরোধ করে ওকে মেরে ফেলে। ইঁদুর চোরটা একটা অন্যায় করেছে, তাই এখন ওকে প্রমাণ লোকাতে হবে। ও নিজের চোয়াল খুলে নিজের মাথার প্রায় 5 গুণ বড় কিছু মুখে ঢোকাতে পারে। ওর পিছন দিকে বাঁকানো দাঁতগুলো র্যাচেটের মতো কাজ করে, ফলে ওর শিকার খুব সহজেই ওর পেটে চলে যায়। ইঁদুর চোর শিকারীটাকে খাওয়ার পর হজম শক্তি বাড়ানোর জন্য ওর নিজের শরীর রিডিজাইন করে। আগামী কয়েকদিন ওর মেটাবলিজম 7 গুণ বেড়ে যাবে। ওর হৃৎপিণ্ড এবং পরিপাকনালী প্রায় 150% বড় হয়ে যাবে। তাই এই লড়াইটা এখানেই শেষ।